আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার আন্ডারে লিভারপুলের স্কোয়াডের কারেন্ট অবস্থা কিরকম, কে কেমন খেলবে, কি অবস্থা, কোচ ইরাওলার স্টাইলটা কেমন হবে, সেটা কি স্লটের মতো হবে নাকি অর্নে স্লটের মতো হবে না, সব কিছু নিয়েই লিভারপুলের সাপোর্টার স্পেশালি অনেক বেশি কৌতূহলী, অনেক বেশি ইন্টারেস্টেড। অফকোর্স এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে অর্নে স্লটের পর আবারও ইউর্গেন ক্লপ স্টাইলের হাই ইন্টেন্সিটি ফুটবল অ্যানফিল্ডে ব্যাক করাতে চাইছে লিভারপুল, যে কারণেই আন্দোনি ইরাওলাকে দলে নিয়ে আসা। স্লটের অধীনে লিভারপুলের ট্রেনিং ইন্টেন্সিটি কমে গিয়েছিল, যে কারণে ম্যাচের মধ্যে অনেক সময় খেলোয়াড়দের সুইচ অন করতে সমস্যা হতো, যার ইম্প্যাক্ট প্লেয়ারদের ফিটনেসেও পড়তো। ইরাওলার অধীনে অন্তত এই সমস্যাটা হবে না। আর কোন প্লেয়ার কিভাবে প্রেসিং করবেন, সেটার মাত্রা কত হবে, সেটা ইরাওলাই ভালো কোচিং করাতে পারেন, সো সেটা নিয়ে সমস্যা হবে না তেমন। এখন এই প্রেসিং ইন্টেন্সিটি ইরাওলা কতজনকে নিয়ে করছেন, কিভাবে করছেন, সেই ইন্টেন্সিটির মাত্রাটা কতটুকু হচ্ছে, সেটাই হলে গিয়ে মেইন বিষয়। এর আগে আমরা যে জিনিসটা দেখেছি, বোর্নমাউথের পায়ে যখন বল থাকতো তখন মোটামুটি 2-2-6 কিংবা 2-1-7 ছকে 3-4 জনকে পেছনে রেখে মোটামুটি সবাই উপরে উঠে যেতেন, স্পেশালি দুই ফুলব্যাক উপরে চলে যেতেন। এখন এত বেশি মানুষ উপরে উঠে গেলে হুট করে প্রতিপক্ষ বল উইন করে কাউন্টার স্টার্ট করলে সমস্যা। রেস্ট ডিফেন্সে যেহেতু অনেক কম মানুষ থাকে, দেখা যায় মিডফিল্ড ডিফেন্সের জোনগুলো প্রতিপক্ষের কাউন্টারের সময় একদম ফাঁকা পড়ে থাকে। বোর্নমাউথ তেমন পজেশন বেসড টিম ছিল না, তারা মূলত ম্যাচের বেশিরভাগ সময় বল ছাড়াই থাকতো, নিজেরাই ডিপ ডিফেন্ডিং করতো দেখে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক হওয়ার এই ইস্যু তেমন সমস্যার ক্রিয়েট করতো না, করলেও অনেক কম। কিন্তু স্বাভাবিকভাবেই লিভারপুল অনেক বেশি বল পজেশন নিয়ে থাকবে, অনেক বেশিক্ষণ সময় ধরে বল ধরে রেখে খেলতে চাইবে। অর্থাৎ তখন দেখা যাবে অধিকাংশ সময় বল পজেশনে রেখে লিভারপুলের ফরমেশন 2-1-7 এরকম হয়ে যাচ্ছে কখনো কখনো। সেই অবস্থায় লিভারপুল যদি কাউন্টার কনসিড করে, রেস্ট ডিফেন্সে মানুষ এত কম থাকলে তখন ভালোই সমস্যা হতে পারে লিভারপুলের। তাই এমন সিচুয়েশনে লিভারপুল রেস্ট ডিফেন্সে কয়জনকে রাখছে, তাদের কার ভূমিকা কেমন হচ্ছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমন যেন না হয়ে যায় যে 36 বছর বয়সের মেইন ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে আবারও অনেক বড় একটা স্পেস একাই কভার করতে হচ্ছে। আপনারা সবাই জানেন লাস্ট সিজনে ইব্রাহিমা কোনাটে কিন্তু তেমন ফর্মে ছিলেন না, বেশ টুকটাক ভুল করতেন তিনি। সো কোনাটে যখন ভুল করতেন তখন ওই বড় স্পেসটা নিজের স্পেসের পাশাপাশি অনেক দীর্ঘ সময় ধরে অনেক সময় দেখা যাইতো যে ভার্জিল ভ্যান ডাইককেই কভার করতে হচ্ছে। অ্যান্ড ভ্যান ডাইক ইজ ইম্প্যাকেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তারও তো বয়স বাড়তেছে। সো এই বেশি বয়সী ভ্যানডাইককে দিয়ে যদি আবারও একই ধরনের সমস্যার মধ্যে লিভারপুল পড়ে, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে না। এখন ইব্রাহিমা কোনাটে দলে নাই, তার জায়গায় জেরেমি জ্যাক চলে এসেছেন। সো জেরেমি জ্যাক এই সিচুয়েশনে ভার্জিল ভ্যানডাইককে কতটুকু সাহায্য করতে পারছেন, সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করছে। ইরাওলা সাধারণত খেলোয়াড়দের প্রোঅ্যাক্টিভ জোনাল মার্কিং করাতে চান, অর্থাৎ খেলোয়াড়েরা নিজেদের জোন ডিফেন্ড করবে এবং সেই জোনটা প্রোঅ্যাক্টিভলি ডিফেন্ড করবে। ডিফেন্সিভ অ্যাকশন এক্সিকিউট করার জন্য অপোনেন্টের অ্যাকশনের অপেক্ষা করবে না, ম্যান টু ম্যান মার্কিং হবে না সেটা। এই ট্যাকটিক্স কাজ দেয় ঠিকই যদি প্লেয়াররা একদম টপ নচ ফিজিক্যাল আর মেন্টাল ফর্মে থাকেন, কিন্তু একবার কোনো অ্যাকশন যদি মিস হয়ে যায়, তখন প্রতিপক্ষের জন্য স্পেস ক্রিয়েট হয়ে যাবে, যেই স্পেসে ইরাওলার দলকে অ্যাটাক কনসিড করতে হয়, তখনই গোল খাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়। শুধু তাই নয়, ইরাওলার এই জোনাল ডিফেন্ডিং ওই সব দলের এগেনস্টে এফেক্টিভ যাদের খেলোয়াড়েরা মাঠের মধ্যে তেমন মুভ করেন না, ফ্লুইড নন। কিন্তু অনেক দলই আছে যারা নিজেরা নিজেদের পজিশন অনেক ইন্টারচেঞ্জ করেন, অনেক ফ্লুইড খেলেন। ফ্লুইড অপোনেন্টের এগেনস্টে নিজেরাই প্রোঅ্যাক্টিভ হয়ে জোনাল প্রেসিং ইনিশিয়েট করতে গেলে তাই বল হারানো বা স্পেস ফাঁকা ফেলে দেওয়ার রিস্ক বেড়ে যায় অনেক। লাস্ট সিজনে একইভাবে অনেক গোল হজম করেছে স্লটের লিভারপুল। এমন সিচুয়েশনে আর্সেনালের মতো দল সাধারণত অনেক ধৈর্য ধরে নিজেদের স্পেস ডিফেন্ড করে, কোনো প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিজে থেকে নিতে চায় না, যে কারণে তাদের ডিফেন্স ভাঙা অনেক টাফ। ইরাওলার ব্যাপারটা অবশ্য তেমন নয়, তাই সিচুয়েশন অনুযায়ী ইরাওলা কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করেন সেটার উপরে লিভারপুলের ভাগ্য জড়িত। অনেকে ইউর্গেন ক্লপের সাথে আন্দোনি ইরাওলার কম্প্যারিজন করছেন, বিকজ দুজনই অনেক হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে থাকেন, অনেক হাই প্রেসিং ফুটবল খেলে থাকেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লপ যে এত বছর ধরে লিভারপুলের কোচ ছিলেন, এই দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি সব সময় হাই প্রেসিং এর উপরে যে সেই লেভেলের ডিপেন্ডেন্সি মেনটেন করে গিয়েছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বছর যত গিয়েছে, লিভারপুলের মতো বড় দলের কোচ হতে হলে আরো বিভিন্ন ফেজ কিভাবে শিখতে হয় হাই প্রেসিং ছাড়াও, সেই জিনিসটাও কিন্তু ইউর্গেন ক্লপ অনেক ভালো মতো শিখেছেন, নিজেকে রিইনভেন্ট করেছেন নতুন নতুন
জিনিসপত্র, নতুন নতুন স্ট্রাকচার শিখেছেন। স্কোয়াডের অবস্থা, ম্যাচের সিচুয়েশন বিবেচনায় আলাদা আলাদা প্ল্যান এক্সিকিউট করতেন এবং সেসব প্ল্যানগুলোর শেষ কথা যে সবসময় হাই প্রেসিং থাকতো, ব্যাপারটা সেরকম নয়। লিগ জেতার আগ পর্যন্ত, ফাবিনিও আসার আগ পর্যন্ত ইউর্গেন ক্লপ হাই প্রেসিং এর উপরও ডিপেন্ড করতেন অনেক। নিজের দল যত গোল খেত তার থেকে অন্তত একটা গোল বেশি দিতে চাইতেন। কিন্তু ফাবিনিও আসার পর ক্লপ আরো বেশি ক্যালকুলেটিভ হয়ে যান। লিভারপুলের মতো বড় ক্লাবের কোচিং করাতে হলে যে হাই প্রেসিং ছাড়াও আরো অনেক অ্যাসপেক্ট সম্বন্ধে জানতে শিখতে হবে, এটা বুঝতে পেরেছিলেন ইউর্গেন ক্লপ। এখন আন্দোনি ইরাওলা কি ওরকম সিচুয়েশন অনুযায়ী হাই প্রেসিং ছাড়াও কোচিং এর আরো অনেক বিভিন্ন অ্যাসপেক্ট সম্বন্ধে অ্যাডাপ্ট করবেন কিনা সেটার উপরে কিন্তু লিভারপুলের ভাগ্য অনেক বেশি জড়িত। না হয় সেই মার্সেলো বিয়েলসার শিষ্যর মতোই যদি না, আমি যেটাই জানি সেটাই একদম 100% কারেক্ট আর অন্যান্য আইডিওলজি কারেক্ট না, এরকম করে যদি গো ধরে বসে থাকেন তাহলে কিন্তু লিভারপুলের জন্য অনেক বড় সমস্যা হবে। যাই হোক, একটু পরে লিভারপুলের ম্যাচ দেখা যাক যে লিভারপুলের প্রেসিং স্ট্রাকচার সহ অফ দ্য বল সিচুয়েশন, রেস্ট, ডিফেন্স এগুলোর অবস্থা কিরকম হয়। লিভারপুল সম্বন্ধে আরো অনেক ভিডিও আস্তে ধীরে আপনারা অবশ্যই পাবেন। সো সে পর্যন্ত সবাই সঙ্গে থাকুন।